গুড মর্নিং। আমাদের গ্যাংটক ট্যুর আজকে শুরু হচ্ছে। আমি কাল রাত এসেছি শিলিগুড়ি, আমার বন্ধু অলোক ওর বাড়িতে ছিলাম। হ্যাঁ, আজ ওর স্কুটি নিয়ে যাবো আমরা এখন দার্জিলিং মোড়। ওখান থেকে বাস আছে আমাদের, তারপর গ্যাংটক। যদি তোমরা প্ল্যান করে থাকো পুজোর সময় আসছো তো একটু সাবধানে থেকো। ভাড়া কখন বেড়ে যাবে কখন কমে যাবে তোমরা বুঝতে পারবে না। পুজোর সময় বরাবরই ভাড়াটা বেশি থাকে। আজকে ভাড়া প্রায় বলতে পারো 1.5 গুণ। তো মানে যেটা 200 ছিল সেটা 300 হয়ে গেছে, যেটা 400 ছিল 600 হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। বাস সার্ভিসও আছে, এই সুমো স্ট্যান্ডের একদম অপোজিটে হচ্ছে প্রাইভেট বাস সার্ভিসগুলো রয়েছে। আর একটু এগিয়ে গেলে গ্যাংটক স্টেট গভর্নমেন্টের যে বাস সার্ভিসটা রয়েছে সেটা। এবার গ্যাংটক স্টেট গভর্নমেন্টের বাস সার্ভিস পেতে গেলে সকাল 6:30 থেকে লাইন দিতে। আমরা দিয়েছিলাম, টিকিট পাইনি, কোভিডের জন্যই পাইনি। কারণ NH10 ধরে আমাদের গাড়ি এগোতে শুরু করলো। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার, সময় লাগবে 4.5 ঘন্টা। আমরা এখন তারখোলাতে এসেছি, এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি সবাই। ওয়াশরুম করে যাওয়া হলে যাচ্ছে, আর তারপর আবার গ্যাংটক। তো জায়গাটা এরকম দেখে নিতে পারো। ফাইনালি পৌঁছে গেছি গ্যাংটক। লাস্ট টাইম দেখছি হয়তো মাস্ক ছাড়া। আর আমরা এখান থেকে এখন একটা ক্যাব বুক করছি এমজি মার্গের জন্য। तो एमजी मार्ग पहुँचे और कथा हो। आपका नाम क्या है? गोपाल तामंग। गोपाल जी हम लोगों को लेके जा रहे हैं एमजी मार्ग, ठीक है। तो फाइनली चले एसेছি। আবহাওয়া যথেষ্ট ভালো, খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়। আজকে ইচ্ছা আছে লোকাল কিছু পয়েন্টে ঘোরার। গ্যাংটকে এমজি মার্গে আমি হোটেল নিয়েছিলাম। এমজি মার্গ লাগোয়া যে প্যান্টালুন্সটা রয়েছে তার পাশেই ছিল আমার হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল রিগোয়া ইন্টারন্যাশনাল, একদম এমজি মার্গের পাশে। এটা হচ্ছে হোটেল রুম, দেখতেই পাচ্ছেন। টিভি, আলমিরা, সুন্দর পরিষ্কার বেড, সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। বাথরুমে গিজার, ইংলিশ টাইপ টয়লেটের সুবন্দোবস্তও রয়েছে। উইন্ডো ভিউটাও কিন্তু মন্দ নয়। সকাল 6টার এমজি মার্গ, কোনো ব্যস্ততা নেই। সব থেকে বড় বিষয়, কাল রাতে যে ভিড়টা ছিল সেটা নেই। এক কাপ চা অথবা কফি নিয়ে এমজি মার্গের বেঞ্চে বসলে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।
আজকের দিনটা স্পেশালি রেখেছিলাম গ্যাংটক লোকাল ট্যুর করার জন্য, আর সেই জন্যেই আগে থেকে কিছুটা হোমওয়ার্ক করে এসেছিলাম। এখানে লোকাল ট্যুরের জন্য বিভিন্ন প্যাকেজ হয়ে থাকে, যেমন 3 পয়েন্ট, 7 পয়েন্ট, 10 পয়েন্ট, আরও নানা প্যাকেজ। প্যাকেজ অনুযায়ী তাদের আলাদা আলাদা চার্জেসও রয়েছে। তবে একদিনে যদি আপনাকে ঘুরতে হয় 7 পয়েন্টের বেশি না করাই ভালো। আমরা এমজি মার্গের সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি ধরেছি, 7 পয়েন্ট ঘুরবো, তার জন্য আমরা বুক করেছি ট্যাক্সিটাকে। আর ভাইয়া আপনার নাম क्या है? रवि। अभी अच्छा, अभी जी हम लोगों के साथ जा रहे हैं, वो लेके जा रहे हैं हम लोगों को 7 पॉइंट। এখানে একটু বার্গেনিং করতে হয়, এখন তো যেহেতু পুজোর সময় একটু বেশি রেট রয়েছে, তাও আমাদেরকে অনেক কমে করে দিয়েছেন দাদা। আর বেশিরভাগ মনেস্ট্রি এখন বন্ধ, তোমরা এখন আসো বা পরে আসো, যখনই আসো ট্যাক্সি স্ট্যান্ডে আসার আগে খবর নিয়ে নেবে যে কোন কোন পয়েন্টগুলো খোলা আছে, কোন কোন পয়েন্টগুলো খোলা নেই, সেই হিসেবে তোমরা কিন্তু ট্যাক্সি বুক করো। আর এখানে অনেক ধরনের রেট হয়, অনেকগুলো প্যাকেজও হয়, 7 পয়েন্ট, 10 পয়েন্ট আছে এমন করে। আজকের 7 পয়েন্টের বিশেষ আকর্ষণ ইঞ্চি মনেস্ট্রি, যেখানে সবার শেষে যাব বলে ঠিক করেছি। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, দেখো। তো এটার নাম হচ্ছে বাপথাং ওয়াটারফলস। এমজি মার্গ থেকে বেশি দূরে নয়, একটুখানি দূরে। এরপর আমার দ্বিতীয় গন্তব্য তাশি ভিউ পয়েন্ট। তাশি ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখতে পাওয়া যায়, এটাই এই জায়গার মূল আকর্ষণের বিষয়। তাশি ভিউ পয়েন্টের যদি তোমরা উপরে উঠতে চাও তাহলে এখান থেকে তোমাদের টিকিট করতে হবে, 20 টাকা করে টিকিট। যদি ভিড় এড়াতে চান তাহলে অবশ্যই 20 টাকা দিয়ে টিকিটটা কাটুন আর একটা সুন্দর 360 ভিউয়ের আনন্দ উপভোগ করুন। মেঘমুক্ত দিন হলে এখান থেকে অলমাইটি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যেত। আমার তৃতীয় গন্তব্য লাসা ফলস। এই ঝর্ণার লোকেশনটা দারুণ সুন্দর, তাই আশা করছি আপনাদের কিছু দারুণ ভিডিও আমি দেখাতে পারবো। আমরা এখন আছি লাসা ফলস, ঠিক আছে? তো
দারুণ জায়গাটা, খুব সুন্দর এনভায়রনমেন্ট এই জায়গাটা। বাট আজকে এখানে ট্যুরিস্ট একটু বেশি, যদি একাকিত্ব চান পাবেন না, তবে আসতেই পারেন। জায়গাটা দারুণ সুন্দর, সকালের দিকে এলে বেশি ভালো। আমার চতুর্থ গন্তব্য প্ল্যান কনজারভেটরি। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা। মূলত এখানে বিভিন্ন ধরনের গাছকে সংরক্ষণ করা হয়। এটি প্রায় 3 থেকে 4 একর জমির উপর নির্মিত। মার্চ কিংবা এপ্রিল মাসে এখানে এলে নানা ধরনের ফুল আপনি এখানে দেখতে পাবেন। তখন এই জায়গাটা ফুলেদের স্বর্গের রাজ্যে পরিণত হয়। এরপর আমার পঞ্চম গন্তব্য গণেশ টক। এখানে একটি গণেশ মন্দির রয়েছে, আর সেই মন্দিরকে ঘিরেই রয়েছে ভিউ পয়েন্ট। এখান থেকেও মূলত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখতে পাওয়া যায়।
গণেশটকে পৌঁছে দেখি সেখানে একটি স্থানীয় বিয়ের অনুষ্ঠান চলছে, তাই আমিও সেই বিয়ের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেললাম। আমাদের ষষ্ঠ গন্তব্য জু অথবা হনুমান টক ছিল, কিন্তু সময়ের অভাবের কারণে আমরা ডিরেক্ট আমাদের শেষ গন্তব্য ইঞ্চি মনাস্ট্রিতে পাড়ি দিলাম। এখানে আসার আমার অন্যতম কারণ, এই কোভিডের সময় একমাত্র ইঞ্চি মনাস্ট্রি ট্যুরিস্টদেরকে অ্যালাউ করছে তার। তবে এটাই একমাত্র কারণ নয়। এক বুদ্ধিস্ট লামার সাথে কথা বলে আমি জানতে পারলাম বৌদ্ধ ধর্মের প্রত্যেকটা মনাস্ট্রির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ঠিক তেমন এই ইঞ্চি মনাস্ট্রির বৈশিষ্ট্য হলো এখানে যে কোনো মনস্কামনা পূর্ণ হয়, অর্থাৎ আপনি এখানে যা মনস্কামনা করবেন সেটাই পূর্ণ হবে। মনস্কামনা পূর্ণ হবে কিনা তার গ্যারান্টি না নিতে পারলেও মানসিক শান্তি যে আপনি ভরপুর পাবেন তার গ্যারান্টি আমি নিচ্ছি। তাই অবশ্যই আসুন ইঞ্চি মনাস্ট্রি। কোভিডের সময় মনেস্ট্রি চত্বরে পর্যটকদের প্রবেশ করতে দিলেও গর্ভগৃহে প্রবেশ করা বারণ, তাই গর্ভগৃহের কোনো ছবি আমি আপনাদের দেখাতে পারলাম না। আজ তবে এটুকুই। আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে।